অবশেষে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাতে মওদুদি নিষিদ্ধ। অনেকেই বলছেন, হয়তো ভাবছেন আমি কেন জামাতে মওদুদি বলতেছি, কেন জামাতে ইসলাম বললাম না, বা কেন বাংলাদেশ জামাতে ইসলামে বললাম না, বা কেন জামাতে ইসলামে বাংলাদেশ বললাম না। কারণ এরা বাংলাদেশে বিশ্বাসই করে না, তাই তাদের নামের সাথে বাংলাদেশ যুক্ত করা দরকার নেই, তেমনি ইসলাম নাম যুক্ত করার দরকার নেই। কারণ এদের রাজনীতি ইসলামের রাজনীতি, এদের রাজনীতি হচ্ছে মওদুদিবাদ প্রতিষ্ঠা করা। এরা ইসলামের কোনো কিছু এরা ফলো করে না, করার দরকারও নাই, তারা মনেই করে না। তাই আমি তাদের নামের সাথে যেমন বাংলাদেশ নাম যুক্ত করতে ইচ্ছুক নই, তেমনি তাদের সাথে জামাতের সাথে ইসলাম শব্দ যুক্ত করতেও আমার ইচ্ছা নাই। কারণ জামাতের সাথে ইসলাম নামটা যুক্ত করলে ইসলামের অপমান করা হয়। কারণ 71 অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যাচ্ছে, কারণ অনেকবার চেষ্টা করেও একটু সংযোগ পেলাম, কিন্তু মাঝে মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যা বলছিলাম, জামাতের সাথে ইসলাম নাম যুক্ত করা মানে ইসলামের অবমাননা করা। জামাতের সাথে বাংলাদেশ শব্দ উচ্চারণ করা মানে, যুক্ত করা মানে বাংলাদেশকে অবমাননা করা। পৃথিবীর কোনো সভ্য দেশ তো দূরের কথা, অসভ্য দেশগুলোতেও কোনোদিন কোনো দেশের স্বাধীনতা বিরোধীরা স্থান পায় নাই, পাবেও না। স্থান তারা পায় নাই, পাবেও না। রাজনীতি করা তো দূরের কথা, তাদের চোরের মতো জীবনযাপন করতে হয়। এই বাংলাদেশ আর ভারতে কেবল, আর বাংলাদেশ এবং ভারতে কেবল দেশ, যে যারা দেশ চায়নি তাদের রাজনীতি করা সম্ভব। পৃথিবীর আর কোনো দেশই সম্ভব না। আমরা পাকিস্তানে একটা লোক দেখান, যে লোকটা পাকিস্তান চায়নি তাকে জায়গা দেওয়া হয়েছে, একমাত্র জামাতে ইসলাম। মজার বিষয়, এই মওদুদিকে জায়গা দিয়েছে। আর পাকিস্তান চায় নাই, কিন্তু পাকিস্তানে জায়গা দিয়েছিল। যাই হোক, এই স্বাধীনতা বিরোধী দলটিকে নিষিদ্ধ করার জন্য আমি বর্তমানে বাংলাদেশ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের 14 দলীয় জোটকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যদি অনেক রাগ, ক্ষোভ, বিতৃষ্ণা আমার আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, কারণ হচ্ছে এই দেশে দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, মানুষের নাভিশ্বাস উঠে গেছে। গ্যাস, জ্বালানি, বিদ্যুতের দাম বৃদ্ধি, এটা নিয়ে আমার ক্ষোভ আছে। আরও বহুবিধ ক্ষোভ আছে এই সরকারের প্রতি। লুটপাট, দুর্নীতিতে নিমজ্জিত এই সরকার, একেবারে গলা পর্যন্ত ডুবে গেছে, কোনো সন্দেহ নাই। এর বিরুদ্ধে আমার চরম ক্ষোভ আছে, কিন্তু তাদেরকে ধন্যবাদ দিতে হয়। এই স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী জামাত এবং তাদের আওলাদে, রাজনৈতিক আওলাদ, এই শিবিরকে নিষিদ্ধ করা, এটা একটা ভালো কাজ করেছে। এর জন্য আমি বর্তমান সরকার এবং 14 দলীয় জোট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বহু আগেই করা উচিত ছিল। আমরা বারবার বলে এসেছি, গণজাগরণ মঞ্চে 12-13 বছর আগে বলা হয়েছিল, আমরা স্লোগান দিয়েছিলাম যে জামাত শিবির স্বাধীনতা যুদ্ধ অপরাধীকে নিষিদ্ধ করা হোক, 72-এর সংবিধান ফিরিয়ে আনা হোক। তখন আমাদের কথার কোনো গুরুত্ব দেওয়া হয় নাই। সিপিবিও বহু আগেই বলেছে, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ বহু আগেই বলেছে যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের, তার আগে, এক যুগের আগে থেকেই তারা বলে আসতেছে, কয়েক যুগ আগেও বলেছে যে এই স্বাধীনতা বিরোধী জামাত, এই ধর্মাশ্রয়ী দলগুলোকে নিষিদ্ধ করা হোক। যারা 71 যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তাদেরকে নিষিদ্ধ করে দেয়। বহু পুরনো দাবি এটা কমিউনিস্ট পার্টির, যার জন্য তারা এই স্বাধীনতা বিরোধীরা কখনো কমিউনিস্টদের দেখতে পারে নাই। হঠাৎ করেই কেন যে কিছু চিঙ্কুবামদের সাথে এই জামাতেদের প্রীতি বেড়ে গেছে কেন, এটা আমরা বুঝি। যেমন এক চিঙ্কুবাম আছে, এই লুঙ্গি মাজাহার, তিনি তো জামাতের সমালোচনা করে কে ফ্যাসিজম মনে করেন। এত বড় বুদ্ধিজীবী যে লোক জামাতের সমালোচনা করাকে ফ্যাসিজম মনে করে, ওটা বুদ্ধিজীবী নাকি হ্যাডার বুদ্ধিজীবী, সেটা জাতি ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে। ও প্রসঙ্গ থাক। এখন কেউ মনে করতেছে যে শুধু জামাত নিষিদ্ধ করলেই হবে না। জামাতের যত অঙ্গ, যদিও আইনত বর্তমান বাংলাদেশের গ্যাজেট অনুযায়ী, সরকারি নির্দেশনা অনুযায়ী জামাত এবং তার যত অঙ্গ সংগঠন আছে সব নিষিদ্ধ, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব নিষিদ্ধ। এখন যা করতে হবে, কোচিং সেন্টার বন্ধ করতে হবে জামাতের। এগুলো হচ্ছে জামাতের আখড়া,
এই কোচিং সেন্টারগুলো হচ্ছে জামাতের আকড়া। সকল কোচিং সেন্টারে মনিটরিং করতে হবে। আমি বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করব, যত কোচিং সেন্টার আছে, এমনকি আওয়ামী লীগের ব্যানারে যদি তাদের মালিক আওয়ামী লীগে থাকে, যে কোচিং সেন্টারের মালিক আওয়ামী লীগের আওয়ামী লীগ সেটা চেয়ারম্যান বা এমডি, ওইটাকে আরও জামাতের যত আমরা যেগুলোকে চিনি জামাতের সংগঠন, নাম বললাম না সঙ্গত কারণে, যেগুলো আমরা জানি যে শিবির জামাতের কোচিং সেন্টার, তার চেয়ে বেশি নজরদারি করতে হবে যেগুলো আওয়ামী লীগের নামে কোচিং সেন্টার চলতেছে। একেবারে ঝাঁকে ঝাঁকে পালে পালে স্বাধীনতা বিরোধী চক্র খুঁজে পাবেন, নজর ওই দিকে দিতে হবে। নজর যেগুলো কোচিং সেন্টারের মালিক আওয়ামী লীগ, যে সমস্ত বড় বড় প্রাইভেট স্কুলের মালিক আওয়ামী লীগ, ওগুলো আগে নজর দিতে হবে। ওইখানে ঘাপটি মেরে আছে জামাত এবং শিবিরের প্রকৃত আস্তানা, যেগুলো আওয়ামী লীগের ব্যানার আছে, ওগুলো দেখতে হবে। জামাত শিবিরের আন্ডারে যেগুলো সেগুলো তো নজরদারি করতেই হবে। এগুলো যদি আপনি বন্ধ না করেন, এই জামাত নিষিদ্ধ করে কোনো লাভ নেই কারো কারোর মতে। এবং আমি তাদের সাথে একমত। আমি বহু আগেই বলেছি যে বাংলাদেশে জামাত যতই মহিরু হয়ে উঠুক, এরা বনসাই গাছের মতো, পাশেই বড় হবে, লম্বায় বড় হবে না। কেউ মনে করতেছে হায় হায় জামাত নিষিদ্ধ হয়েছে, না জানি তারা কি করে ফেলতে পারবে, আন্ডা করবে আন্ডা। ওই বাইরে থেকে বহুত বড় মনে হয়। বাংলাদেশে জামাত মহা কিছু, এটা বিএনপিরা তো বিশ্বাস করে, আওয়ামী লীগের কিছু ঘাপটি মেরে থাকা জামাতের লোক বিশ্বাস করাইছিল সরকারকে, আসলে কিছুই না। শোনেন, শাকা চৌধুরীর বাড়িতে আমি একবার গিয়েছিলাম, তার বাড়িতে না, মানে শাকা চৌধুরীর সাথে দেখা করেছিলাম। তিনি যখন নির্বাচন করেন, আমি জনসভায় কোনো না কোনোভাবে গিয়েছিলাম। তার ঘনিষ্ঠ, কীরকম ঘনিষ্ঠ, একেবারে গিয়ে বাইসা বলে গিয়ে কুর্নিশ করে সালাম করে এরকম লোকের সাথে গিয়েছিলাম, এবং তার দেহরক্ষীর সাথে আমি দাঁড়িয়েছিলাম, এত কাছাকাছি ছিলাম। আমি মনে করতাম এই লোকের ক্ষমতা প্রভাব এত বেশি ছিল। বাংলাদেশের একজন বিখ্যাত শিশু কিশোর সংগঠক, নামটা সঙ্গত কারণে বললাম না, তাকে আমি বলেছিলাম যে ভাই যাকেই ধরুক আর অ্যারেস্ট করুক, এই শাকা চৌধুরীকে কোনো দিনই জেল দেওয়া সম্ভব না। আমি ফরিদ তাকে বলেছি, একবার না কয়েকবার বলেছি। আমরা এই যে আমরা আন্দোলন করতেছি, এই শাকা চৌধুরীকে অন্তত কিছু করা সম্ভব না, অ্যারেস্ট করা সম্ভব না, সাজা তো দূরের কথা। যখন আমরা গণজাগরণ মঞ্চে তীব্র আন্দোলন করে তুলি, আমাকে কি বলেছিলেন সেই বড় ভাই জানেন? তাদের ক্ষমতা কত ছিল, রাজাকার স্বাধীনতা বিরোধীদের কত ক্ষমতা ছিল। তো স্বাধীন বাংলাদেশে এই শাকা চৌধুরী যে এত ক্ষমতা নাই যে সরকার তাকে কিছু করতে পারবে না, স্টেট পাওয়ার বোঝ। তো সত্যি যখন শাকা চৌধুরীকে অ্যারেস্ট করলো, আমি বললাম যে এটা তো সম্ভব নাকি ফাঁসি দেওয়া, বললো তার ফাঁসিও হবে, এবং সত্যি তার ফাঁসি হয়ে গেছে। বিচার আওয়ামী লীগের লোক বিরোধিতা করেছিল যে বড় বড় জামাতের বড় বড় নেতা যারা ৭১ ঘাতক ছিল ছাত্র অবস্থায়, এবং যারা সিনিয়র যারা ঘাতক ছিল, তাদের অ্যারেস্ট করার জন্য বাংলাদেশের আইজিপিকে চ্যালেঞ্জ করেছিল যেন এটা না করে, কারণ তারা ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু কি হয়েছে? ফাঁসি হয়েছে। গোলাম আজম, যাকে আমি আদর করে গো আজম ডাকি, গো মানে গরু, গরু আজম মানে বড় গরু, গো আজম, তিনি সম্ভবত আজকের পত্রিকা নাকি আজকের কাগজ নাকি কি জানি এরকম একটা নাম ছিল আগে, পত্রিকা অনেক আগে, কাগজ এরকম নাম ছিল নাকি, বিচিন্তাই বলেছিল, আমার খেয়াল নাই। একটা পত্রিকার নাম আমি কোনো জায়গায় লিখছি, অবশ্য এখন মনে নেই। একটা পত্রিকার সাক্ষাৎকারে এই গো আজম বলেছিল যে বামেরা হচ্ছে কাগজে বাঘ, বামেরা কি কাগজে বাঘ। গো আজমকে কিন্তু কত দুঃসাহস সে পেয়ে গিয়েছিল, তার কিন্তু ফাঁসি হয়েছে, তার অনেক পরে হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গিয়েছিলেন ৭৫-এ, আর এই দশক, এই ২০ শতকে ২০২০-এর পরে গো আজমেরা মারা যায়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এর জন্য তাই আওয়ামী লীগের ভিতরে ঘাপটি মেরে থাকা লোক। আবার তো বললাম আমি ২টা কোচিং সেন্টারের নাম বলতে পারি, যে 2টা কোচিং সেন্টার তাদের মালিকানা আওয়ামী লীগের, কিন্তু এখানে সব শিবির তৈরি হয়, জঙ্গি তৈরি হয় ওই সকল কোচিং সেন্টারে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের পতাকা, জাতীয় সঙ্গীত, এই বাঙালি জাতির বিরুদ্ধে সেখানে নিয়মিত লেকচার দেওয়া হয়। বিশ্বাস না হয়
কোচিং সেন্টারগুলো কারা কারা লেকচার দেয় তাদের ডাটা নেন, তাদের ওখানে সিসি ক্যামেরা বসান, তারা কি বলে শুনেন। আমি নিজের কানে শুনে বলতেছি, কারো কাছে শুনে না। আমি অনেকগুলো কোচিং সেন্টারে আসা যাওয়া করেছি, চলেছি, ঘুরেছি, ঘুমিয়েছি, দেখেছি। আমি জানি এই কোচিং সেন্টারের উপর নজরদারি বাড়াতে হবে, ব্যাংকগুলোর উপর নজরদারি বাড়াতে হবে, চিকিৎসা কেন্দ্র, তাদের যত চিকিৎসা কেন্দ্রে নজরদারি বাড়াতে হবে। না হলে শুধু জামাত নিষিদ্ধ করে কোনো লাভ নাই। এদের চেতনা যেভাবে বাস্তবায়ন করেছে এরা, ছাত্র শিবির কী করে, একজন ছাত্রকে ইন্টারমিডিয়েট পাস বা এসএসসি পাস করার পর তার পিছনে বিনিয়োগ করে, তাকে এমএ পাস করায়, তারপরে তাকে দিয়ে তারা কাজ করে। আপনি এই লোকটাকে কীভাবে ফেরাবেন? ছেলেটা তো ভাত পাইতো না, তাকে ভাত দেয়, কাপড় দেয়, আশ্রয় দেয়, থাকতে দেয়, তারপরে মগজ ধোলাই করে আস্তে আস্তে, তারপরে মাঠে নামায়, চাকরি দেয়। আপনারা কি করেছেন? শুধু ওই 2.5 লক্ষ মানুষকে মুক্তিযুদ্ধের ভাতা দিয়েছেন। তারা কয়দিন? এই 2.5 লক্ষ লোক, এই 2.5 লক্ষ লোক যারা মুক্তিযুদ্ধের ভাতা পায়, তারা এবং তার পরিবার দিনে কি একবার মুক্তিযুদ্ধের পক্ষে বলে? বলে না। সপ্তাহে একবার? বলে না। আমি জানি এর মধ্যে অর্ধেক তো বলেই না কোনো দিনও, আর যে অর্ধেক থাকলো না 1.25 লক্ষ, দিনে একবারও মুক্তিযুদ্ধের পক্ষে বলে না, বঙ্গবন্ধুর পক্ষে বলে না। কখন বলে? ওই ভাতাটা নিতে গিয়ে। কখন বলে? কোনো পদ পেলে। কখন বলে? টেন্ডার পেলে। তাছাড়া কি বলে? বলে না। অপ্রিয় হলো এই কথা সত্য। কিন্তু যারা জামাত করে, জামাতে মওদুদি করে, যারা এই হেফাজতে পাকিস্তানি, তারা কিন্তু প্রতিনিয়ত হাটে, মাঠে, ঘাটে, বন্দরে, মসজিদে, শুধু মন্দিরে গিয়েও বলতে পারে না। তবে এবার কাকতালীয় ব্যাপার, এবার অনেক হিন্দু পাওয়া গেছে রাজাকার মাইন্ড সেট আপ নিয়ে বসে আছে তারা। নব্য কিছু হিন্দু পাওয়া গেছে। অদ্ভুত ব্যাপার, এরা ভুলে গেছে ওই লুঙ্গি খুলে যে নুনু দেখতো আগা কাটা কিনা, সেটা ভুলে গেছে। তারা ভুলে গেছে 71-এ কারা তাদের পুরুষদের হত্যা করেছে, কারা তাদের নারীদের ধর্ষণ করেছে, এটা তারা ভুলে গেছে। কাদের কারণে 80 লাখ হিন্দু ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, এরা ভুলে গেছে। এই নব্য হিন্দু রাজাকারেরা, এরা আমির মুশরিকিন, প্যানিক ভট্টের মুরিদান আমি জানি, আর চিঙ্কু বামের রুহানি আওলাদ, আর প্যানিক ভট্টের মুরিদান, এবং এরা বেশিরভাগ উচ্চশিক্ষিত। এরা বেজায় বুঝে, বেজা। যাই হোক, এদের পরিণতি হবে যে আজকে যারা লাফাচ্ছে, কোনো কারণে যদি এই হেফাজত, জামাত এসে কাবুল টাইপের সরকার ঘটায়, ঠিক ইরানে যেভাবে বলি দিছে, সেইভাবে এদের পথে পথে বলি দেবে এই চিঙ্কুবামদের। এই চিঙ্কুবামদের আওয়ামী লীগদের খালি বলি দিবে না, এই যদি কোনোদিন রাজাকার আলাবদরা ক্ষমতায় যদি কোনোদিন আসবে, তো নাই, প্রশ্নই আসে না। বাংলাদেশে আমি আপনাদের লিখে রাখলাম, আওয়ামী লীগ বুঝতে পারছে এখন, এতদিনে আমাদের কথা বুঝতে পারছে। আওয়ামী লীগ এতদিনে আমাদের কথা বুঝতে পারছে। আওয়ামী লীগকে জামাত নিষিদ্ধ করেছে, এবার তাকে 72 সংবিধানে ফিরে যেতে হবে। অনেকে বলবে ভাই আমেরিকা ভয় দেখায়। আমেরিকা কবে আপনাদের পক্ষে ছিল ভাই? আমেরিকা কবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? কবে আওয়ামী লীগের পক্ষে ছিল? কবে আমাকে বলেন? 71 সালে ছিল? ভারত আর রাশিয়া ছাড়া কেউ ছিল না। নট এ সিঙ্গেল মুসলিম কান্ট্রি তো ছিলই না, ওটা তো বাদ। কে ছিল? ভারত আর রাশিয়া। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে আর কেউ ছিল না। সেই জন্যই যত ক্ষোভ, ভারতের উপরে তীব্র ক্ষোভ। অনেকে আবার বদমাইশি করে মোদির বিরুদ্ধে ক্ষোভ। এটা আরেকটা বাটপারি। এই বাটপারি নিয়ে অন্যদিন আমি আবার ভিডিও বানাবো। যা বলছিলাম, আওয়ামী লীগ সরকারকে তার স্বরূপে ফিরতেই হবে। আওয়ামী লীগকে যদি তার অস্তিত্ব টিকে রাখতে, আমি কিন্তু আওয়ামী লীগের অস্তিত্বের কথা বলতেছি না, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চায়, এমনকি আওয়ামী লীগের অস্তিত্ব টিকে রাখতে চায়, আওয়ামী লীগকে 72 সংবিধানে ফিরতেই হবে। আপনাকে লিখে দিলাম, আপনারা লিখে রাখেন আজকে, আওয়ামী লীগ যদি 72 সংবিধানে ফিরে না যায়, এই দলটা টিকবে না, এই দল অস্তিত্ব বিলোপ পাবে। লিখে রাখেন আমার কথাটা আপনারা লিখে রাখেন। 72 সংবিধানে যদি আওয়ামী লীগ ফিরে না যায়, আর আওয়ামী লীগের ভিতরে জামাত নিষিদ্ধ করেছে, তাই না? স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, খুনি, ধর্ষক, এই আলবদর, আল শামস, রাজাকার, এদেরকে নিষিদ্ধ যেমন করা হয়েছে, তেমনি এবার আওয়ামী লীগের ভিতরে জামাতকে খুঁজে খুঁজে বের করতে হবে। হারিকেন লাগে। ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবিরকে আছে খুঁজতে হবে, যুবলীগের ভিতরে যুব শিবিরকে আছে খুঁজতে হবে, আওয়ামী লীগের ভিতরে কে জামাতে আওয়ামী লীগ আছে তাকে খুঁজে বের করেন। এই দায়িত্ব আমাদের না, এই দায়িত্ব আপনারা যারা আওয়ামী লীগ করেন তাদের। এই দায়িত্ব কিন্তু আমাদের না। আমরা বলে দেই, জামাত কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু ছিল না, থাকবেও না। আওয়ামী লীগ চিন্তা করেছিল 560টা মডেল মসজিদ বানিয়ে হেফাজতকে সামনে এনে
বাংলাদেশে মৌলবাদীরা রাজনৈতিক উত্থানকে কাউন্টার দিবে, যেমন বাম রাজনীতিকে বাম রাজনীতিতে কাউন্টার দেয়। চিঙ্কু বাম যেমন সিপিবিকে কাউন্টার দেয়, যেমন চিঙ্কু বাম এখন ছাত্র ইউনিয়ন ঢুকে গিয়ে একটা ভাগ করে ফেলেছে চিঙ্কু বাম, কারণ দেখছে যে বাম দিয়ে বাম ঠেকাইছে। তেমনি মনে করেছিল যে 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 হেফাজতের এটা তো হেফাজতে ইসলাম না, এটা হেফাজতে পাকিস্তান, এটার নামে সাথে ইসলাম লাগানো যাবে না, ইসলামরা অবমাননা করা হয়। এই হেফাজতে পাকিস্তান তৈরি করলে এরা বুঝি মৌদুদিকে পছন্দ করে না, যেহেতু কৌমি তারা। নো, এরা হচ্ছে একই বৃন্তে দুটি কুসুম, একই ডিমের দুই আন্ডা, নাকি এক আন্ডার দুই কুসুম, অথবা একই বৃন্তে দুই ফুল। কোনোদিন এরা উপর মৌলিক বিষয়ে তাদের আকীদাগত যতই পার্থক্য থাক, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বঙ্গবন্ধু শব্দের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, বাঙালি শব্দের বিরুদ্ধে তারা ঐক্যমত 100-100, বরং তারা এক কদম জামাতের চাইতে বেশি। এই স্বাধীনতার বিরুদ্ধে জামাতের চাইতে হেফাজত আরও 2 কদম আগে নিকাল গায়া স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। উপরে যতই চাপা মারুক, এগুলো সব ভুয়া কথা। কোনো দিনই এরা এক হবে না, হইতে পারে না। এরা নিজেরা যতই মারামারি করুক, এই যে ভারতের সিয়া সুন্নিয়াত বিরোধ, ভোট দেওয়ার সঙ্গে কিন্তু মোদির এবার সিয়ারা ভোট দেয় নাই। ঠিক আওয়ামী লীগ যে মনে করতেছে কৌমিরা তাদের ভোট দেবে, প্রশ্নই আসে না। জামাতের ভোটও 2-1টা ভুলে ছুটে আসতে পারে, বিএনপিরও কিছু ভোট পেতে পারে এবং পেয়েছেও। আমি জানি 4-5টা আসন সম্পর্কে আমি জানি, তারা শুধু স্বতন্ত্রকে দেয় নাই, বিএনপিরা নৌকা মার্কা পর্যন্ত ভোট দিয়েছে। কিন্তু জামাতে ইসলাম কোনোদিন দিবে না, হেফাজত কোনোদিনই নৌকা মার্কা ভোট দিবে না, দিতে পারে না, প্রশ্নই আসে না, কোনোদিনই দিবে না। 560টা না, 5060টা মডেল মসজিদ বাংলা হবে না, 5 লাখ কওমি মাদ্রাসা বানিয়ে দিলেও মুক্তিযুদ্ধের আওয়ামী লীগকে কোনোদিন মেনে নেবে না, মুক্তিযুদ্ধকে মেনে নেবে না, জাতীয় পতাকাকে মেনে নেবে না। আমাদের কথা কিন্তু সত্য হয়েছে। হেফাজতকে, গণজাগরণ মঞ্চকে দাবিয়ে দিয়ে হেফাজতকে উত্থান করানো হইল কেন? যে ভবিষ্যতে জামাতকে ঠেকাবেন। পেরেছেন? পারেন নাই, পারবেনও না। বরং গণজাগরণ মঞ্চকেও আজকে যদি আপনারা ভেঙে না দিতেন, এটাকে যদি দাবিয়ে না দিতেন, আজকে এই জামাতের উত্থান হতো না, আজকে এই পরিস্থিতির মুখোমুখি আপনাদের হতো না। আমি আপনাদের সরকার নেওয়া, আমি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেছি। সরকারে কে আসলো ভাই, বিশ্বাস করেন, আমি আমার আন্তরিকভাবে বলতেছি, একটা অনেস্টলি বলতেছি, সরকারে কে থাকলো ইট ডাজন্ট ম্যাটার, এটা আমার জন্য কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে সরকার থাকবে সে সরকারটা গণতান্ত্রিক কিনা, সে সরকারটা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে কিনা, এটা আমার জন্য ম্যাটার। আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন কিনা আর মুক্তিযুদ্ধকে আপনি সমর্থন করেন কিনা। আপনি এখন যে সরকার, সে এখন খালেদা জিয়ার সরকার আসুক, শেখ হাসিনার সরকার আসুক, আমি যারা পছন্দ করি না তার সরকার আসুক, কিন্তু প্রশ্ন হইল আপনি মুক্তিযুদ্ধের সপক্ষ কিনা, এটা আমাকে ম্যাটার করে, এটা নিয়ে আমি চিন্তিত। আর গণতন্ত্র আছে কিনা। এখন বলবেন ভাই আওয়ামী লীগের তো গণতন্ত্র নেই। জি, অবশ্যই আওয়ামী লীগ গণতন্ত্র চর্চা করতে কেন করবে? আপনার নিজেরাও তো ফ্যাসিস্ট, আপনারা গণতন্ত্র চর্চা করেন। অবশ্যই আওয়ামী লীগ দোষী, গণতন্ত্র চর্চা করে না তারা, কিন্তু আমরা এখন দাবি করব গণতন্ত্র চর্চা করেন। গুলি করলেই সমাধান হবে না। এই যে যারা রাজাকার আলবদর নিজেদের স্লোগান দিয়েছে, কেন তারা স্লোগান দিল এটা খুঁজে বের করতে হবে। এবং এদের যে মগজ ধোলাই করেছে এতদিন, এই 30 বছর যাবৎ মগজ ধোলাই করতেছে জামাত, এগুলো কোথা থেকে করছে? এই মগজ ধোলাইয়ের কেন্দ্র হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং কোচিং সেন্টারগুলো। সেখানে ছাত্রলীগ থাকতে কীভাবে ঢুকে? ছাত্রলীগের কেন কোচিং সেন্টার নাই? জামাতের কেন আছে? শিবিরের কেন আছে? আপনার আওয়ামী লীগের কেন হাসপাতাল নাই? আমাকে বলেন, এই ব্যর্থতা দায় কার? আওয়ামী লীগের কেন হাসপাতাল নাই? জামাতের কেন এত হাসপাতাল? আপনারা করেন না কেন? কেন করেন না? এত দুর্নীতি করেন, হাজার হাজার কোটি টাকা। আরে ভাই, অর্ধেক তো নিয়েই যান বিদেশে, 2-4টা হাসপাতাল করতে পারেন না? মুক্তিযুদ্ধের চেতনা মানুষগুলো আসে না? ওরা দেখেন ইসলামী নাম দেয়, ইসলামী ব্যাংক, ইসলামী হাসপাতাল। বুঝতে পারছেন তো টার্গেট? কেন আপনারা বানাইতে পারেন না? মুক্তিযুদ্ধ ব্যাংক, মুক্তিযুদ্ধ হাসপাতাল কেন বানান না আপনারা? আপনাদের না করছে কে? সবই সরকারি করতে হবে। ইসলামী ব্যাংক কি সরকারি? ইসলামী ব্যাংক কি সরকারি? ইসলামী হাসপাতাল কি সরকারি? ইবনে সিনা কি সরকারি? আরও এরকম যত নাম আছে, ইন্স্যুরেন্স ওগুলো কি সরকারি? আপনারাও বানান, আপনারাও বানান। আপনাদের না করছে কে? 64 জেলায় 64টা
64টা কোচিং সেন্টার করেন, কত কোটি টাকা লাগবে? 64 কোটি টাকা। এই 64 কোটি টাকা খরচ করতে আপনাদের মায়া লাগে? আপনাদের 64,000 কোটি টাকা খাওয়ার লোক আছেন আপনারা। আমরা নিজের খেয়ে মুক্তিযুদ্ধের চেতনার গল্প আর কত করব? আমরা নিজের খেয়ে আর কত মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়নের জন্য মাঠে থাকবো? আপনারা কি করেন? টাকা খাবেন আপনারা, লুট করবেন আপনারা, সুবিধা নেবেন আপনারা, আমরা বা একা একাই চিৎকার করবো? আপনাদের তো দায়িত্ব আছে। আমরা তো নৈতিক কারণে আমরা যাই, বাধ্য আমরা যাইতে, আমরা চেতনাকে ধারণ করি মনে প্রাণে, সুবিধাবাদী না আমরা। আপনারা যারা সুবিধা অন্তত একটু কাজটা করেন। মুক্তিযুদ্ধের ভাতা পেয়ে এই দেশে মুক্তিযুদ্ধের কথা বলে না। জামাত এত বড় সাহস কীভাবে পেল? কীভাবে সাহস পায়? আমাকে আওয়ামী লীগের অনেকেই বলেছে যে জামাত নিষিদ্ধ করা ঠিক আছে, কারণ এই সর্বশেষ যে সংঘর্ষ হলো, এই সংঘর্ষে বিএনপির চাইতে ডাবল, মানে বিএনপির চাইতে বহুগুণ মদত ছিল এই জামাত ইসলামের। জামাতে ইসলাম বলাটা ঠিক হবে না, কারণ জামাতে ইসলাম বলে ইসলামে অবমাননা হয়। বাংলাদেশ জামাতে ইসলাম বলে বাংলাদেশে অবমাননা হয়। হলো জামাতে মওদুদি, এরা জড়িত, কারণ এরা দেশকে ভালোবাসে না, দেশের দরকার নাই। এরা এই দেশকে যেহেতু তারা এই দেশটাই চায় না, তাই এই দেশে ভালো থাকলো না মন্দ তাদের কিছু যায় আসে না। আমি জামাতের কাছ থেকে দেশপ্রেম আশা করি না, প্রশ্নই আসে না। কিন্তু আওয়ামী লীগের প্রতি আমার দাবি, সরকারের প্রতি, দয়া করে এবার আপনারা মুক্তিযুদ্ধের চেতনাটা বাস্তবায়ন করেন। শুধু মুখে মুখে আর বললেন না, একটু করে কাজে নামেন, একটু কাজে থাকেন। আবারও বাংলাদেশ সরকারের ধন্যবাদ, দলীয় জোটকে ধন্যবাদ, হাসানুল হক ইনু, কমরেড হাসানুল হক ইনুকে ধন্যবাদ। তিনি এই প্রস্তাব রেখেছেন যে জামাত শিবির নিষিদ্ধ করা হোক, স্বাধীনতা বিরোধী জামাত শিবির। তাকেও আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। তবে আবারও বলি, কোচিং সেন্টারগুলোর দিকে এবার নজর দিতে হবে। কোচিং বন্ধ করার কারণে কোচিং সেন্টার মালিকদের লেলিয়ে দিয়েছিল সরকারের বিরুদ্ধে। কেন জানেন? এই জামাতি কোচিং বন্ধ হবে দেখে। সারা দেশে কোচিং সেন্টারগুলো থাকলেও কি থাকলে তো জামাতে যায় আসে না, তাদের কোচিং সেন্টার বন্ধ হবে। আর যতগুলো ম্যাচ আছে, এই ম্যাচের ভিতরে জামাতেরা থাকে এবং আপনাদেরই ছত্রছায়া এই ম্যাচের ভিতরে জামাতেরা থাকে। আর মাদ্রাসাগুলো একটু নজরদারি বাড়ায়েন অন্যভাবে। আবারও বলি যে বাংলাদেশকে আপনি যতই জামাতের কাউন্টারে কৌমিকে দাঁড় করান, কোনো দিনই আপনি সুবিধা পাবেন না। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার, এটা নিয়ে পরবর্তী লাইভে আসতেছি, এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি ভিসি বাংলাদেশ সরকার আওয়ামী লীগের চামচ নাকি তারা। ওই যে 1 সপ্তাহ আগে মুজিব কোড পরে 8 দিন আগে জয় বাংলা স্লোগান দিয়ে যারা আওয়ামী লীগ হয়েছিল, আপনারা তাদের বানিয়েছিলেন ভিসি, ফলাফল পেয়েছেন তো।